মূল্যস্ফীতির লাগাম টানা আর প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে আজ ঘোষণা করা হবে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব। এর আকার হতে পারে ৭,৯৭,০০০ কোটি টাকা, যা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব। বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থ বছরের এ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পাশ হলে এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট। নতুন এ বাজেটে সরকার আগের অর্থ বছরের চেয়ে ৩৬,০০০ কোটি টাকার মতো ব্যয় বাড়াতে চায়। চলতি অর্থ বছরে বাজেটের আকার ছিল ৭,৬১,০০০ কোটি টাকা। বড় অঙ্কের এ বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫,৪১,০০০ কোটি টাকা। তবে চলতি অর্থ বছরে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৫,০০,০০০ কোটি টাকা। আর ব্যয়ের যোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া হতে পারে ৪,৮০,০০০ কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। বাজেট নিয়ে রাজশাহীবাসীর ভাবনার কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, নতুন অর্থ বাজেটে নিয়ে রাজশাহীর মানুষের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার কথাগুলো কি আপনি জানাবেন আমাদেরকে? সোহেল, আপনি জানেন যে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের এটি প্রথম বাজেট এবং নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা খুব কম থাকে, কারণ এই বাজেটে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে না বললেই চলে। এবং বাজেট আসলে যে ঘটনাটি ঘটে আমাদের দেশে, যে বিভিন্ন পণ্যের বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায়, বাড়ার যৌক্তিক কারণ থাকতে পারে, নাও পারে। পরিস্থিতির মধ্যে কিন্তু বাজারে দাম বেড়ে যায় এবং যেগুলো পণ্যের দাম কমার কথা সেগুলোর ক্ষেত্রে দাম খুব একটা কমে না। ফলে বাজেটে যে সাধারণ মানুষের ভাবনা সেটা খুব বেশি ভালো না বা মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। এর বাইরে বিশেষ করে ব্যবসায়ী সংগঠন যারা সরাসরি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত, তারা এই বাজেটের দিকে তাকিয়ে থাকেন। রাজশাহীতে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন আছে, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের পক্ষ থেকে প্রতি বছরই আসে বাজেট একটি প্রস্তাব করা হয়, বিশেষ করে রাজশাহী অঞ্চলের উন্নয়ন ভাবনা তুলে দেওয়া হয়। এবারও করা হয়েছে। তারা বলছেন যে গত অর্থ বছরে আসলে রাজশাহী গড় অঞ্চল থেকে ১,২১১ কোটি টাকা যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল সেটি পার হয়ে গেছে। অর্থাৎ তারা বলছেন যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে রাজশাহী কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চল বরাবরই আসলে অতিরিক্ত অঞ্চল। এর জন্য এই অঞ্চল আসলে শিল্প কলকারখানা প্রতিষ্ঠান দরকার, বিশেষ করে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। এই উদ্যোগটা জানিয়েছেন, দাবিটা জানিয়েছেন এবং তারা বলছেন যে এখন যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, এই উদ্যোক্তাদের আয়কর রিটার্ন যে আয়কর সীমা আছে সেটা অন্তত ৫ বছর হচ্ছে বাদ দিয়ে রাখা, যে আয়কর ফ্রি রাখা তাদেরকে। আর আপনি জানেন যে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জে একটি স্থল বন্দর রয়েছে, সোনামুচি স্থল বন্দর। সেখান থেকে বিভিন্ন পণ্য রপ্তানি আমদানি করা হয় ভারত থেকে। এই স্থল বন্দরের পাশাপাশি রাজশাহীর গোদাগাড়ি পদ্মাকে ঘিরে যে একটি নৌবন্দর স্থাপন করা হয়েছে নতুন করে, এই নৌবন্দরের চালুর উদ্যোগটা নিয়েছে। তাহলে আমদানি রপ্তানিকারকদের খরচ কিছুটা বাড়বে এবং পণ্যের দাম কিছুটা কমবে। দুদিক থেকে লাভবান হবে ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষরা। এর বাইরে আপনি জানেন যে রাজশাহী অঞ্চল শিক্ষানগরী, তার আর একটি দাবি জানিয়েছেন। রাজশাহীতে বিপুল পরিমাণ শিক্ষার্থী বসবাস করেন, তাদের হোটেল রেস্তোরাঁ যে খাবারের দামের সঙ্গে যে ভ্যাট ধরা হয়, এই ভ্যাটটি মওকুফের দাবি জানিয়েছেন এবারের বাজেটে। এবং তারা বলছেন যে রাজশাহী যে কৃষিভিত্তিক অঞ্চল, এই অঞ্চলে আসলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের, তারা এই দাবিটিও করেছেন। এর বাইরে তারা বলছেন যে এসএমই খাতে যে লোনের একটি সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে, এই এসএমই লোনটা যেন ১০০ কোটিতে উন্নতি করা হয়। এর বাইরে রাজশাহীর যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক পরিস্থিতি, ডাবল লাইন নাই, এই ডাবল লাইন নির্মাণের কথা জানিয়েছেন এবং উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন। তো রাজশাহী থেকে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের বাজেট ভাবনার কথা ছিল আমার কাছে এই। সোহেল।